ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব রাইট ফ্রম দ্য ভার্বস এবং আজকের প্রেজেন্টেশনটা তোমরা ভালো করে উপভোগ করবে ইনশাআল্লাহ। খাতা কলম সামনে রাখবে এবং এই প্রেজেন্টেশন মনোযোগ সহকারে অ্যাটেন্ড করার মাধ্যমে তোমরা রাইট ফ্রম দ্য ভার্বস এর ভয়কে করবা ইনশাআল্লাহ জয়। নোট ডাউন হোয়াট আই এম টেলিং অ্যাবাউট। রুল 1 অনুসারে আমরা শিখব ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে। ভার্বের আমরা জানি কয়েকটা ফর্ম আছে। ভার্বের ফর্ম সাধারণত আমরা তিনটি বলি। ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব 1, ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব 2, ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রুল 1 উইল ডিসক্রাইব ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 1। আমরা মডেল অক্সিলিয়ারিজ গুলো সবাই চিনি, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ought to, must, need, dare, etc are model auxiliaries. Okay, model auxiliaries. Then come to the next. Have, has, had যোগে to অর্থাৎ have to, has to, had to। তারপর টু বি ভার্ব am, is, are, was, were। আমি সংক্ষেপে এগুলো দিলাম। আমরা জানি টু বি ভার্ব 8টি। টু বি ভার্ব 8টি, am, is, are, was, were, be, being, been। কিন্তু এখানে টু বি ভার্ব হিসেবে আসবে am, is, are, was, were আসবে, এজন্য এগুলোই নিয়ে এসেছি। am, is, are, was, were এর পরেও টু। এর পরের অংশ দেখো ক্যান নট বাট, কুড নট বাট। তারপর দেখো হ্যাড বেটার, উড রেদার, হ্যাড রেদার, উড বেটার। ওকে, এই যেই ওয়ার্ড বা ফ্রেজগুলো আমি বললাম অর্থাৎ এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট মিন্স ভার্ব 1। এরপর দেখো মেক লেট হেল্পের পরেও ভার্বের বেস ফর্ম বসে, ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এই রুলটি থেকে আমরা বুঝতে পারলাম ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে। ওকে, এক্সাম্পলে চলে আসো। দেখো এক্সাম্পলে কি আছে। The girl can sing a song because of modal auxiliary can. We have to use base verb verb 1 sing. অর্থাৎ মডেল অক্সিলিয়ারি ক্যান এর কারণে আমরা সিং ভার্বের বেস ফর্ম ইউজ করব। ওকে, নেক্সট এক্সাম্পলে দেখো। নেক্সট এক্সাম্পলে আছে প্লিজ লেট মি ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, দয়া করে আমাকে কাজটা করতে দিন। হ্যাঁ, এখানে লেট ভার্বটি আসার কারণে ডু ভার্বের বেস ফর্ম হয়েছে, ব্র্যাকেটের ভার্বটি যা আছে তাই বসেছে। ওকে, উল্লিখিত এই ওয়ার্ড বা ফ্রেজ অর্থাৎ এই ভার্বগুলোর পরে মডেল অক্সিলিয়ারি অথবা অন্যান্য যে ভার্বগুলো বললাম এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ভার্ব 1 বসে। রুল নাম্বার 2 দেখো, with a view to look forward to, get used to, would you mind, mind what without past, cannot help, could not help, accustomed to, টু বাদে অন্য সকল প্রিপোজিশন, টু বাদে অন্য সকল প্রিপোজিশন এগুলোর পরে কি হয়? টু বাদে সাধারণত অন্য সকল প্রিপোজিশন এগুলোর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে। এক্সাম্পল 1 কি আছে দেখো, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি। উড ইউ মাইন্ড এর পরে আমরা কি পাচ্ছি? হ্যাভিং, ব্র্যাকেটে ভার্ব হিসেবে ছিল হ্যাভ, হ্যাভের সাথে আইএনজি বসে গেল। উড ইউ মাইন্ড এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি হ্যাভকে হ্যাভিং করে ফেলেছি। এক্সাম্পল নাম্বার 2 দেখো, দ্য বয় গট ইউজ টু স্মোকিং ব্যাডলি। বালকটা খারাপভাবে বা মারাত্মকভাবে ধূমপানে অভ্যস্ত হয়েছিল। এখানে যেটা বলছে দেখো, গট ইউজ টু উপরে আমরা রুলে দেখেছি গেট ইউজ টু। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে এই গটটা ভার্বে পাস্ট ফর্ম, কিন্তু রুল অনুসারে তো ঠিকই আছে। গেট ইউজ টু অর্থাৎ গটটা ভার্বে পাস্ট ফর্ম হলো, গট ইউজ টু বলো, গেট ইউজ টু বলো, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে গেল, স্মোক ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি স্মোকিং। দেখো রুল নাম্বার 3-তে আরেকটি বান্ডেল সারপ্রাইজ আছে তোমাদের জন্য। রুল নাম্বার 3 আমাদেরকে বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 3 কোথায় কোথায় বসে। হ্যাভ ভার্ব, গেট ভার্ব, টু বি ভার্ব, প্যাসিভ জাতীয়গুলো এরপর। ওকে, এক্সাম্পল নাম্বার 1 দ্য বয় গট ইনভলভড ইন দ্য প্রবলেম। দ্য বয় গট ইনভলভড ইন দ্য প্রবলেম, বালকটা সমস্যায় জড়িয়ে পড়েছিল। গট এই শব্দটি অর্থাৎ ভার্বটির পরে ইনভলভড ভার্ব 3 হিসেবে এসেছে। এক্সাম্পল নাম্বার 2 হ্যাভিং এনজয়েড দ্য প্রোগ্রাম আই লেফট দ্য প্লেস। প্রোগ্রামটা এনজয় করার পরে আমি স্থানটা ত্যাগ করেছিলাম। এখানে দেখো হ্যাভিং এই ভার্বটির পরে, হ্যাভিং এর পরে এনজয়েড ভার্ব 3 বসেছে। রুল নাম্বার 4 কাম টু দ্য রুল নাম্বার 4 ডিয়ার স্টুডেন্টস। রুল নাম্বার 4 হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ইফ, ইস্টারডে, অ্যাগো, লাস্ট টুয়ার্ড। তারপর দেখো লং সিন্স, লং অ্যাগো, ডে বিফোর ইয়েস্টারডে। এরপর আসছে ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, উড দ্যাট,
আমরা এই শব্দগুলো অথবা ফ্রেজগুলো তো অবশ্যই চিনি। এই শব্দগুলো বা ফ্রেজগুলো অবশ্যই অতীতকে নির্দেশ করে, অর্থাৎ অতীত নির্দেশক কিছু শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ফ্রেজ। অতীত নির্দেশক এই শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ফ্রেজের পরে আমরা কি ইউজ করি বলো তো? অথবা অতীত নির্দেশক এই শব্দ বা শব্দগুচ্ছ থাকলে সেন্টেন্সে আমরা কি ইউজ করি বলো তো? এই অতীত নির্দেশক শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্ব টু হবে। ভার্ব টু হবে। ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ভাবে ভার্বের পাস্ট ফর্ম এই রুল অনুসারে হবে। এখানে দেখার বিষয়, ইট ইজ টাইম মানে কি? ইট ইজ টাইম মানে এটাই সময়। ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়। উইশ মানে ইচ্ছা করা, ইফ মানে যদি, ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাগো মানে কি পূর্বে। লাস্ট যুক্ত যে কোনো শব্দ, যেমন লাস্ট যুক্ত ওয়ার্ড হতে পারে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মর্নিং, লাস্ট আফটারনুন, লাস্ট মিডনাইট, এনিথিং এলস। ওকে, লং সিন্স, লং অ্যাগো, ডে বিফোর ইয়েস্টারডে মানে কি জানো? সুন্দর একটা শব্দ, ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে মিন্স গত পরশু, দ্যাট মিন্স গতকালের আগের দিন, গত পরশু। ডে বিফোর ইয়েস্টারডে, ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন আ টাইম, উইথ দ্যাট। ইতিমধ্যে বলেছি এগুলো থাকলে সেন্টেন্সে আমরা ভার্বে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্ব টু ইউজ করব। এক্সাম্পল নাম্বার 1, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। এখানে দেখো ইট ইজ টাইম এর পরে ব্র্যাকেটের ভার্ব এর পাস্ট ফর্ম হয়েছে, ভার্ব টু হয়ে গেছে। কেন বলো তো? ইট ইজ টাইম আছে তাই। ইট ইজ টাইম থাকার কারণে উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, চেঞ্জ ভার্বটি চেঞ্জড হয়ে গেছে। ওকে, এটার অর্থ হচ্ছে এটাই সময় আমাদের বাজে অভ্যাস পরিবর্তনের, এটাই সময় আমাদের বাজে অভ্যাস পরিবর্তনের বা খারাপ অভ্যাস পরিবর্তনের, এটাই সময়। এক্সাম্পল নাম্বার 2-তে আমরা দেখছি দ্য গার্ল প্রেজেন্টেড এ লেকচার ইয়েস্টারডে। দ্য গার্ল প্রেজেন্টেড এ লেকচার ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকার কারণে এখানে ভার্ব হিসেবে প্রেজেন্টটা কি হলো? প্রেজেন্টটা প্রেজেন্টেড হয়ে গেল, অর্থাৎ ভার্বে পাস্ট ফর্ম হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, I think hopefully you have understood my point. Rule number 5. Rule number 5 আমরা যা দেখছি, আগে আমরা 4 সম্পর্কে একটু চোখ বন্ধ করে গেস করি। রুল নাম্বার 4 আমাদের কি বলেছিল? রুল নাম্বার 4 আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম সম্পর্কে বলেছিল। রুল নাম্বার 4 এর কিছু অংশে কিছু ডিফারেন্স, ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা নিয়েই রুল নাম্বার 5। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি কয়েকটা ভাগ করেছি। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি তোমরা সাবজেক্ট দেখো, তোমরা রুল নাম্বার 4 এর এক্সাম্পলের সাথে মিলাই দেখতে পারো। হ্যাঁ, দেখো রুল নাম্বার 4 এর এক্সাম্পলে আবার একটু দেখো, ইট ইজ টাইম থাকার কারণে ইট ইজ টাইমের পরে দেখো উই সাবজেক্ট হিসেবে আসছে, এই জন্য চেঞ্জ, এই ভার্বটি চেঞ্জড হয়ে গেছে। রুল নাম্বার 5 বলছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্ব টু বসে এবং টু থাকলে ভার্ব 1 বসে। 5-এর এক্সাম্পল নাম্বার 1 একটু খেয়াল করো, ইট ইজ টাইম টু গো নাও। তাহলে এখানে দেখো ইট ইজ টাইমের পরে টু থাকার কারণে গো ব্র্যাকেটের ভার্বটি গোই রয়ে গেছে, চেঞ্জ হয়নি। সাবজেক্ট থাকলে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম দিবা, পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি টিও টু থাকে তাহলে এরপর ভার্বের বেস ফর্ম ভার্ব 1 দিবে। 5-এর পরের অংশ উড দ্যাট, এখানে ইন্ডিকেটর দিয়ে মার্ক করা আছে, অর্থাৎ উড দ্যাট যদি সেন্টেন্সে থাকে এরপর কুড যোগে ভার্ব 1 হবে। উড দ্যাট থাকলে কি হবে? কুড যোগে ভার্ব 1 হবে। ইফ, আই উইশ, উই উইশ যদি থাকে সেন্টেন্সে এরপর আনরিয়েল পাস্ট হয়। এরপর কি হয়? আনরিয়েল পাস্ট হয়। আনরিয়েল পাস্টে কি ওয়াজ না বসে ওয়ার হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5 এর ভিতরে আমাদের কিছু মিল আছে যা আমরা ইতিমধ্যেই দেখেছি। আচ্ছা, এবার এক্সাম্পল পরের লাস্টের অংশেরগুলোর এক্সাম্পল একটু দেখি আমরা। এক্সাম্পল নাম্বার 2, রুল নাম্বার 5 এর এক্সাম্পল নাম্বার 2-তে চলে আসো তোমরা। দেখো, ইফ করিম ওয়ার এ কিং। ইফ, আই উইশ, উই উইশ থাকে এরপর আনরিয়েল পাস্ট হয়, সেই অনুসারে ইফ থাকার কারণে ব্র্যাকেটের টু বি ভার্বটা ওয়াজ না বসে ওয়ার হলো, কারণ না ওয়াজ না বসে ওয়ার হওয়াটাই আনরিয়েল পাস্ট। রুল নাম্বার 6 যেটা বলছে জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইভার, ইয়েট ইত্যাদি শব্দ সেন্টেন্সে থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি হ্যাভ বা হ্যাজ যোগে ভার্ব 3।
আচ্ছা দেখো এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, দ্য ম্যান হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, দ্য ম্যান হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, লোকটি ইতিমধ্যেই সেখানে স্থানান্তরিত হয়েছে। এক্সাম্পল নাম্বার 1-এ আমরা যেটা দেখলাম, অলরেডি এই শব্দটি, এটা মূলত অ্যাডভার্ব আমরা জানি, হ্যাঁ অলরেডি অ্যাডভার্ব, অর্থাৎ অলরেডি এই শব্দটা এই সেন্টেন্সে থাকার কারণে হ্যাজ যোগে ভার্ব 3 অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 বসে গেল, ওকে, অর্থাৎ হ্যাজ শিফটেড হয়ে গেল। পরের এক্সাম্পলে দেখো, হ্যাভ ইউ ইভার গন টু হাতিয়া, তুমি কি কখনো হাতিয়া গিয়েছো? আচ্ছা এখানে যেটা বলছে, ইভার শব্দটি থাকার কারণে হ্যাভ আছে এবং কি গো অ্যান্ড গন, গোটা গন হয়ে গেল ভার্ব 3, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ যোগে ঠিকই ভার্ব 3 বসে গেল, অর্থাৎ এই শব্দগুলো থাকলে কি হবে, হ্যাভ বা হ্যাজ যোগে ভার্ব 3। প্রথম এক্সাম্পলে হ্যাজ যোগে ভার্ব 3 শিফটেড হয়ে গেল। হ্যাজটা কেন হলো প্রথম এক্সাম্পলে? হোপফুলি ইউ অল নো দ্যাট। আমরা জানি, আমি একটা এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনো, তোমাদের অনেকেরই প্রবলেম আছে। MAN ম্যান যদি থাকে ওটা কি সিঙ্গুলার, মানে একজন ব্যক্তিকে বোঝায়। যদি MEN মেন থাকে তাহলে এটা প্লুরাল, একের অধিক ব্যক্তিকে বোঝায়। ডু ইউ নো দ্যাট? ওকে, তাহলে MAN এখানে ম্যান থাকার কারণে এখানে হ্যাজ এই সিঙ্গুলার ভার্বটি বসেছে। আমরা জানি হ্যাভ বা হ্যাজের ভিতরে হ্যাজটা কোনো ভার্বের শেষে যদি তুমি এস বাই এস দেখো সেই ভার্বটা কি সিঙ্গুলার। কাম টু দ্য নেক্সট রুল নাম্বার 7। ডি যোগে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্লুরাল কমন নাউন। এখানে আমি কিছু দিয়ে দিয়েছি, আর কিছু আমি মৌখিকভাবে এক্সপ্লেইন করবো, হ্যাঁ খেয়াল করো। ডি যোগে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্লুরাল কমন নাউন, অর্থাৎ তুমি কোনো একটা অ্যাডজেক্টিভ যদি তা কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝায়, গোষ্ঠী বা সম্প্রদায়কে বোঝায়, তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডি থাকে তাহলে তুমি এরপর ভার্বটি কী নিবে? প্লুরাল ভার্ব নেবে। কী নিবে? প্লুরাল ভার্ব নেবে। এখানে আমি কিছু দিয়ে দিয়েছি, দেখো। দ্য পুয়ার মানে দরিদ্ররা, দ্য ব্রেভ মানে সাহসীরা, দ্য রিচ মানে ধনীরা, দ্য পায়াস মানে ধার্মিকরা, দ্য কাওয়ার্ড মানে কি ভীতুরা, দ্য ভিসিয়াস মানে হচ্ছে পাপিষ্টরা, দ্য অনেস্ট মানে কি সৎ ব্যক্তিরা, দ্য ভার্চুয়াস মানে কি পুণ্যবানরা ইত্যাদি যদি থাকে তাহলে কি হবে? এরপর প্লুরাল ভার্ব হবে। এরপর কি হবে? প্লুরাল ভার্ব হবে। দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড, দ্য ভার্চুয়াস শব্দটি থাকার কারণে আর বসেছে, রেসপেক্টেড। দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড মানে কি পুণ্যবানরা সম্মানিত হয়। আচ্ছা, পরের এক্সাম্পলে দেখো, The pious were ignored at the age of ignorance at Makkah. The age of ignorance at Makkah, অর্থাৎ মক্কাতে অজ্ঞতার যুগে। আচ্ছা বলো তো, এটা কি বর্তমান নাকি অতীত? মক্কাতে অজ্ঞতার যুগে, এটা হচ্ছে অতীতকাল। অতীতকালকে রেফার করছে, অর্থাৎ পাস্টকে রেফার করছে। দ্যাটস ওয়াই দ্য পায়াস, ধার্মিকরা, এরপরে ইগনোর ব্র্যাকেটের ভার্বটি কি হয়ে গেছে? পাস্ট হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা মনে মনে চিন্তা করো। একটা হচ্ছে নির্যাতন করা, আর একটা হচ্ছে নির্যাতিত হওয়া। নির্যাতন করা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর নির্যাতিত হওয়া এটা কি প্যাসিভ ভয়েস। তাহলে ধার্মিকরা নির্যাতিত হয়েছিল, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই তোমরা উত্তর পেয়ে গেছো মনে মনে। উত্তরটা হচ্ছে ধার্মিকরা নির্যাতিত হয়েছিল বা অবহেলিত হয়েছিল। দ্য পায়াস ওয়ার ইগনোরড, ধার্মিকরা অবহেলিত হয়েছিল, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। দ্যাটস ওয়াই আমরা জানি আমাদের এই রুল আমাদেরকে বলছে প্লুরাল ভার্ব। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার যোগে ভার্ব 3 হয়, আর যদি প্লুরাল ভার্ব হয় তাহলে অয়ার যোগে ভার্ব 3 হবে। এই জন্য এখানে দ্য পায়াস এটা প্লুরাল হওয়ার কারণে অয়ার যোগে ভার্ব 3, অয়ার ইগনোরড হয়েছে। যেহেতু অতীতকালের রেফারেন্স প্যাসিভ, তাই আমরা কি অতীতকালের রেফারেন্স প্যাসিভ হওয়ার কারণে অয়ার ইগনোরড হয়েছে এখানে, পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু প্যাসিভ রূপে এখানে বসেছে। এখন লেস্ট নিয়ে আমরা আলোচনা করব। লেস্ট মানে হচ্ছে, একটু লিখে নাও তোমরা, হ্যাঁ লিখে নাও ইনশাল্লাহ। লেস্ট মানে হচ্ছে পাছে যেন না হয় বা এমন যেন না হয়। লেস্টের পর শুড যোগে ভার্ব 1 বসে, লেস্টের পরে শুড যোগে ভার্ব 1 বসে, আর এখানে অবশ্যই ভার্ব 1টি হচ্ছে নেগেটিভ ভার্ব। ভার্ব 1টি কি নেগেটিভ ভার্ব, ওকে। তাহলে লেস্টের পরে শুড যোগে ভার্ব 1। এক্সাম্পল অনুসারে আমরা দেখি, দ্য গার্ল ওয়াক স্লোলি লেস্ট শি শুড স্টাম্বল, বালিকাটা ধীরে হাঁটে, বালিকাটি ধীরে হাঁটে লেস্ট
এমন যেন না হয় শিশুর স্টাম্বল, সে হোঁচট খায়, অর্থাৎ সম্পূর্ণ অর্থটা করলে হয় বালিকাটি ধীরে হাঁটে যেন সে হোঁচট না খায়। ওই যে বলেছিলাম লেস্টের পরে সূর্যকে ভার্ব ওয়ানটা নেগেটিভ ভার্ব হয়, দেখো এখানে রুলে দেয়া আছে। অর্থটা করলে কিন্তু না আসতেছে, বালিকাটা ধীরে হাঁটে যেন সে হোঁচট না খায়, যেন সে হোঁচট না খায়। তাহলে লেস্টের পরে সূর্যকে ভার্ব ওয়ান বসে। নাম্বার 9 উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যান্ড নট, অ্যালং উইথ। এখানে আমরা 1 2 3 4 5 6 ছয়টা ওয়ার্ড বা ফ্রেজ পেলাম। হ্যাঁ, এই 6টা ওয়ার্ড বা ফ্রেজ যদি সেন্টেন্সে থাকে, দুটো সাবজেক্টকে যুক্ত করে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ প্রথম সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, প্রথম সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। এক্সাম্পল দেওয়া আছে করিম টুগেদার উইথ হিজ ব্রাদার্স, করিম তার ভাইদের নিয়ে অ্যাটেন্ডস দ্য প্রোগ্রাম রেগুলারলি। এখানে খেয়াল করার বিষয় আমরা, আচ্ছা এখানে একটু এক্সপ্লেইন করি। রেগুলারলি এই শব্দটি থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা কিছু কিছু শব্দ তোমাদেরকে আগেও তোমাদের টিচাররা পড়িয়েছে, আর আজকের ক্লাসের পর ইনশাল্লাহ তোমরা আরও একটু ক্লিয়ার হবে। যেমন কিছু শব্দ আছে সামটাইমস, রেগুলারলি, ডেইলি, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি যদি থাকে, ওফেন ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ডু ইউ নো দ্যাট? আই থিঙ্ক ইউ অল নো দ্যাট। ওকে, এই জন্য এখানে রেগুলারলি শব্দটা থাকার কারণে ব্র্যাকেটের ভার্বে প্রেজেন্ট ফর্ম বসেছে। হ্যাঁ, এটা এক্সপ্লেন করার কারণ আছে, কারণ এখানে রুল অনুসারে আমাকে বলছে সিঙ্গুলার ভার্ব হবে। করিম থাকার কারণে, করিম সিঙ্গুলার, করিম হচ্ছে প্রথম সাবজেক্ট, টুগেদার উইথের পরে হিজ ব্রাদার্স দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এগুলো উপরে উল্লেখিত এই ওয়ার্ড বা ফ্রেজগুলো যদি থাকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, ইতিমধ্যেই বলেছি। তাহলে করিম সিঙ্গুলার একজন হওয়ার কারণে ওই রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব ওয়ানের সাথে আমরা জানি করিম সিঙ্গুলার, এই জন্যই শেষে কি এস বসলো। রুল নাম্বার 10 হচ্ছে সিন্স নিয়ে। রুল নাম্বার 10 সিন্স নিয়ে। সিন্সের আগে যদি তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, তাহলে সিন্সের পরে দেখো সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পরের রুলটা বলছে সিন্সের পূর্বে, দেখো সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সিন্সের পরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এক্সাম্পলে কি বলছে? ইট ইজ 5 years সিন্স উই মেট লাস্ট। দেখো সিন্সের পূর্বে ইজ, আমরা জানি এম ইজ আর, যদি শুধু এম ইজ আর কোনো সেন্টেন্সে থাকে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডু ইউ নো দ্যাট? শুধু এম ইজ আর যদি সেন্টেন্সে থাকে তা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে সিন্সের পূর্বে শুধু এম ইজ আর অর্থাৎ ইজ আছে, সিন্সের পূর্বে ইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই সিন্সের পরে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, অর্থাৎ মেট বসলো। মিটের পাস্ট ফর্ম MEET, মিট। মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স মেট হয়ে গেল। তাহলে সিন্সের পূর্বে ইজ থাকার কারণে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্ব টু মেট হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।